এখানে ফাইলটা আসে না। দ্বিতীয় বছরের যে লাস্ট ফাইলগুলো দিলাম না, আমাদের দিলাম না। আচ্ছা আলাদাভাবে ডিসিশন দেওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা বলো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা সমাজবিজ্ঞানের ক্লাসটি করব। সমাজবিজ্ঞানে আমাদের একটা বেসিক ক্লাস হয়েছে, তো বেসিক ক্লাসের পরে আজকে আমরা অধ্যায়ভিত্তিক আলোচনায় যাব। এবং অধ্যায়ভিত্তিক আলোচনার আজকের প্রথম ক্লাসে আমরা পড়ব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। যেহেতু তোমাদের দ্বিতীয় পত্র দিয়েই আমাদের সবগুলো ক্লাস শুরু হচ্ছে, সেই হিসেবে আমরা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি পড়ব। তো তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ, একটু কমেন্টস করে জানাও যে আসলে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। যদি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাও তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিব। কেমন? ইতিমধ্যেই ক্লাসে যারা যুক্ত হয়েছে তোমরা তোমাদের পড়ার টেবিলে বই, খাতা এবং কলম নিয়ে বসো, যাতে আজকের ক্লাস থেকে আমরা কিছু জিনিস নোট করতে পারি। কেমন? তো এখানে এই অধ্যায়টা অত্যন্ত ছোটো একটা অধ্যায় এবং অত্যন্ত সহজ একটা অধ্যায়। তো কঠিন না, জাস্ট একটু টেকনিক খাটিয়ে একটু চিন্তা করে বা একটু যদি আমরা আগ্রহ নিয়ে ক্লাসটা করি তাহলে আমরা এই অধ্যায় থেকে অনেক কিছুই আমরা জানতে পারবো। শাহাদাত আহমেদ, মোহনা, মারিয়া এবং শিমু সরকার আমাদের সাথে যুক্ত হয়েছে। তো তোমরা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু বলো। অলরেডি দেখা যাচ্ছে 2 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের কারো কমেন্টস দেখছি না। আশা করি তোমরা দ্রুত সময়ে যুক্ত হবে। তো এই অধ্যায়টি যে বিষয়গুলো নিয়ে হাবিবা, হিমা যুক্ত হয়েছে, বেসিক ক্লাসটা করছো কিনা একটু বলো আমাকে। আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমরা যে আলোচনা করব সেই আলোচনা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আজকের এই অধ্যায়ের একটা ক্লাসে আমরা শেষ করব। এবং যেহেতু এটা একটা ছোটো অধ্যায়, তো যেই টপিকসগুলো আমাদের জানা লাগবে সেই টপিকসগুলো আমরা ভালো করে পড়ব। তো প্রথমেই বলি, সেটা হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে বাংলাদেশে কিভাবে সমাজবিজ্ঞানের উৎপত্তি হলো। তো প্রথমে আমি তোমাদের বলি, যেহেতু সমাজবিজ্ঞান, যে ফরাসি দার্শনিক অগাস্ট কুঁত, কে ফরাসি দার্শনিক অগাস্ট কুঁত, যেহেতু সমাজবিজ্ঞানের অগাস্ট কুঁত, যেহেতু তিনি অর্থাৎ অগাস্ট কুঁত তার গ্রন্থ কোনটা, তার গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ হচ্ছে পজিটিভ ফিলোসফি। কোন গ্রন্থ? পজিটিভ ফিলোসফি গ্রন্থ। হ্যাঁ, এই পজিটিভ ফিলোসফি গ্রন্থের মধ্যে যেহেতু অগাস্ট কুঁত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থের মধ্যেই ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারের মতো কোন শব্দটি ব্যবহার করেছিলেন? সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। সেই হিসেবে যে তিনি 1839 সালে এই সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন, বিদায় এই ফরাসি দার্শনিক অগাস্ট কুঁতকে আমরা যে তোমার ফাদার অফ সোশিওলজি বা সমাজবিজ্ঞানের জনক বলি। তো সমাজবিজ্ঞানের এই জনকের বসতি কোথায়? সমাজবিজ্ঞানের জনকের বসতি হচ্ছে, তিনি ফ্রান্সের আদিবাসী, অর্থাৎ ফ্রান্সে বা ফরাসি একজন দার্শনিক। তো ফ্রান্স থেকে আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে কিন্তু আমরা সহজে বিষয়টা বুঝতে পারবো। পৃথিবীর মানচিত্র হচ্ছে এই যে আমরা ওয়ার্ল্ড ম্যাপ, হ্যাঁ ওয়ার্ল্ড ম্যাপ, হ্যাঁ ওয়ার্ল্ড ম্যাপে যদি আমরা একটু দেখি তাহলে বিষয়টা আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারবো যে পৃথিবীর মানচিত্রে আমরা যদি খেয়াল করি, পৃথিবীর মানচিত্রে আমরা স্বাভাবিকভাবে যেটা দেখতে পাই
সেটা হচ্ছে ধরুন তো এখানে দেখো তোমরা ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, এখানে দেখো পৃথিবীর যে মানচিত্র আছে সেই পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা যদি দেখি তাহলে খুব সহজে বিষয়টা বুঝতে পারবো। এই যে দেখো তোমরা পৃথিবীর মানচিত্রে এইখানেই হচ্ছে ফ্রান্স, কোথায় ফ্রান্স হচ্ছে, কালকে ক্লাস আছে আমার, ঠিক আছে। এখানে দেখো ফ্রান্স, একটু পরে দাও, একটু কিছুক্ষণ পরে দাও, আমি বলবো। এই যে দেখো ফ্রান্স, ফ্রান্সের অবস্থান হচ্ছে এখানে, দেখো ফ্রান্স এখানে অনেকটাই, এবং এই যে জায়গাটা এখানেই হচ্ছে ফ্রান্সের অবস্থান, হ্যাঁ। এবং এখান থেকে সমাজবিজ্ঞান আজকের এই বাংলাদেশে আসা, মানে সমাজবিজ্ঞানটা অনেক পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসলো, অর্থাৎ ইউরোপ থেকে এই যে বাংলাদেশ, এই সমাজবিজ্ঞানটা আসার প্রেক্ষাপট কি, কারণ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ে জানবো। সমাজবিজ্ঞানটা উৎপত্তি ফ্রান্সে হলেও সেটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে কেন আসলো, কোন কারণে বাংলাদেশের মানুষেরা সমাজবিজ্ঞান চর্চা করলো, এবং কোন কোন সময়ে বা কি সময়ের আসলে সমাজবিজ্ঞানের চর্চাটা আমাদের এই জনপদে শুরু হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ে জানবো। বিশেষ করে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যেই সময়ে সমাজবিজ্ঞানের জন্ম হচ্ছে 1839 সালে, সেইখানে আমি তোমাদেরকে দুইটা বিপ্লবের কথা বললাম। এটা হচ্ছে ফরাসি বিপ্লব, গত ক্লাসে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। একটা হচ্ছে ফরাসি বিপ্লব, আর একটা হচ্ছে কি বিপ্লব, শিল্প বিপ্লব। আমি জানি না তোমরা এগুলো পড়ছো কিনা, আমি কোনো বাড়ির কাজও আমি তেমন একটা দেখি নাই। ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব যে সময়টাতে হচ্ছে, বিশেষ করে শিল্প বিপ্লব যে সময়টাতে হচ্ছে, শিল্প বিপ্লব হচ্ছিল 1760 থেকে 1840-এর সময়ে। এই সময়ে যে শিল্প বিপ্লব হয়েছিল ঠিক সেই বছরের আগের বছর, অর্থাৎ 1840-এর আগের বছর 1839 সালে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে। আর যেই সময়ে সমাজবিজ্ঞানের উৎপত্তি হচ্ছে, অর্থাৎ যে সময়ে সমাজবিজ্ঞানের উৎপত্তি হচ্ছে, অর্থাৎ 1839 সালে যে সময়ে সমাজবিজ্ঞানের উৎপত্তি হচ্ছে, সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কোথায় ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল হচ্ছে আমাদের এই জনপদে। 1757 থেকে তারা 1857 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কেমন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে নেয় ব্রিটিশ সরকার, অর্থাৎ এরপরে 1858 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই সময়টা নিয়ে নেয় হচ্ছে ব্রিটিশ সরকার। কোন সরকার? ব্রিটিশ সরকার, হ্যাঁ। এই সময়ে ব্রিটিশ সরকার কি নিয়ে নেয়? দায়িত্ব নিয়ে নেয়। বিষয়টা আশা করি বুঝতে পারছো। আবার বলছি যে এই সময়টাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করছিল, সেই সময়েই কিন্তু সমাজবিজ্ঞানের উৎপত্তি ঘটে, অর্থাৎ 1839 সালে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছিল। সেই হিসেবে ব্রিটিশরা এখানে সে সময় ছিল। তো ব্রিটিশরা অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনে, অনেক ক্ষেত্রে কি আনে? পরিবর্তন আনে, অর্থাৎ ব্রিটিশরা অনেক কিছুর মধ্যেই পরিবর্তন নিয়ে আসে। এই দেশের উৎপাদন ব্যবস্থা, একসময় মানুষেরা, এই জনপদের মানুষেরা হচ্ছে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার কারণে, হ্যালো মাসুদ, হ্যাঁ অফিসে আসো না, অফিসে আসো। আমি 7টার দিকে ফ্রি হব, অফিসের দিকে আসো। হ্যাঁ আমি অফিসে আছি, 7টায় ফ্রি হব। হ্যাঁ হ্যাঁ 7টায়। তাহলে বুঝতে পারছো যেটা বললাম সেটা হচ্ছে কি, যে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময় ভারতবর্ষে শাসন করছিলেন, সেই সময়ই আসলে যে তোমার সমাজবিজ্ঞানের উৎপত্তি হচ্ছিল। তো এখানে বিশেষ করে যে সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করছিলেন, ঠিক সেই সময়েই কিন্তু আবার শিল্প বিপ্লব হয়েছে। তো শিল্প বিপ্লব যেহেতু পুরো ইউরোপকে পাল্টে দিয়েছে, শিল্প বিপ্লবের প্রভাব ভারতবর্ষেও কিন্তু পড়েছে। তো শিল্প বিপ্লবের প্রভাবে ভারতবর্ষের অনেক কিছু পাল্টে গিয়েছিল, এবং ভারতবর্ষের মানুষেরাও কিন্তু অনেকটা সচেতন হয়ে উঠেছিল। এই সচেতনতা, এই অধিকার, তারপরে হচ্ছে তোমার কি পরিবর্তন, এবং সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা, এগুলোর কারণে ভারতীয় উপমহাদেশের মধ্যেও কিন্তু সমাজবিজ্ঞান পাঠটা অনেকটা কি হয়ে পড়ে, জরুরি হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু সমাজবিজ্ঞানের নিয়ে বা সমাজ নিয়ে যারা ভাবতেন, যারা চিন্তা করতেন,
তারা সমাজবিজ্ঞানের জন্ম দিয়েছে এই জনপদে। বিশেষ করে ডক্টর নাজমুল করিম স্যার, তিনি হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনককে ডক্টর এ কে নাজমুল করিম। ওকে, এখন আমরা জানবো প্রথমে সেটা হচ্ছে কি, যে সমাজবিজ্ঞানের উৎপত্তির পেছনে আমাদেরকে ইতিহাস জানতে হবে। ইতিহাস বলতে সমাজবিজ্ঞানের উৎপত্তির পেছনে গ্রিক দার্শনিক থেকে শুরু করে রোমান দার্শনিক, গ্রিক থেকে রোমান, হ্যাঁ, রোমান থেকে ভারতীয়, হ্যাঁ, এবং আরও যারা অবদান রেখেছে তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। গ্রিক, রোমান এবং ভারতীয়দের বিষয়ে আমরা এখন জানবো। প্রথমে আমরা গ্রিকদের বিষয়ে জানবো। কেমন? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার আগে গ্রিকরাই হচ্ছে প্রথম সমাজবিজ্ঞান চর্চায় ভূমিকা রেখেছে। যেমন ধরো, সমাজবিজ্ঞান নিয়ে কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতির আশ্রয় নিয়েছিল যারা, তারা হচ্ছে কি গ্রিক দার্শনিকদের মধ্যে প্ল্যাটো এবং এরিস্টটল। প্ল্যাটো তাদের সমাজ চিন্তার মাধ্যমে, প্ল্যাটো দ্য রিপাবলিক তোমরা নিশ্চয়ই জানো, দ্য রিপাবলিক বইয়ের মধ্যে একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে, একটা রাষ্ট্রের তোমার নিয়ম কানুন কী হবে, সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। এবং একইভাবে প্লেটোর পরে এরিস্টটল, হ্যাঁ, এরিস্টটলও কিন্তু যে তোমার কি করেছেন, এরিস্টটলও অনেকটা যে দ্য পলিটিক্স বইয়ের মধ্যে তার সমাজ ভাবনাগুলো নিয়ে তিনি আরোপ করেছেন, মানে আলোচনা করেছেন। তবে তাদের পদ্ধতি ছিল কেমন? তাদের পদ্ধতি ছিল হচ্ছে কি, যে সমাজ ভাবনার বিষয়ে তাদের পদ্ধতি ছিল যে তোমার কল্পনাশ্রয়ী, কি কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি, কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। তাহলে কি ধরনের পদ্ধতি? কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। ক্লিয়ার? তাহলে কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি কি, যে তোমার এই প্ল্যাটো এবং এরিস্টটলের যে ভাবনা, যে পদ্ধতি। তাহলে প্ল্যাটো এবং এরিস্টটলের পদ্ধতির নাম কি? যে প্ল্যাটো এবং এরিস্টটলের পদ্ধতির নাম হচ্ছে কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো অবরোহ কি সেটা যদি না জানো তাহলে তোমাদের বলবো, তোমাদের যাদের যুক্তিবিদ্যা আছে তোমরা এটা জানার কথা, বোঝার কথা এবং শোনার কথা, ঠিক আছে? কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতিটা হচ্ছে কি, বৃহৎ ঘটনা দিয়ে ছোট ঘটনাকে তুলনা করা। যেমন ধরো, রাষ্ট্র দিয়ে সমাজকে বিবেচনা করা। ধরো একটা রাষ্ট্র যদি ভালো হয় তাহলে সেই রাষ্ট্রের সমাজও কি হবে, ভালো হবে, এই কল্পনাটা করা। অর্থাৎ এটা অবরোহমূলক, অর্থাৎ বৃহৎ দৃষ্টান্ত থেকে ক্ষুদ্র দৃষ্টান্তে গমন, বৃহৎ দৃষ্টান্ত থেকে কি ক্ষুদ্র দৃষ্টান্তে গমন। অর্থাৎ তারা, এই যে দেখো, প্লেটো তার রিপাবলিক বইয়ের মধ্যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছে। কিসের রাষ্ট্র? আদর্শ রাষ্ট্র। এবং টিকা কিভাবে, যে তোমার এরিস্টটল কিন্তু তার ভাবনা, তার চিন্তার মাধ্যমে সমাজকে ব্যাখ্যা করতে তিনি রাষ্ট্রের ধারণাকে উপস্থাপন করেছে। তো তাদের এই পদ্ধতিটাকে বলা হয় কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। তাহলে প্লেটোর গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। আর এরিস্টটলের গ্রন্থের নাম কি? দ্য পলিটিক্স। আর তাদের পদ্ধতি কি? কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। এবং সেই বিষয়ে এখানে লেখা আছে, তোমরা একটু দেখো, যে তাদের প্রচেষ্টা ছিল প্রধানত কল্পনাশ্রয়ী। কিন্তু তাদের ক্ষেত্রে আমি যেটা বললাম, যে তারা যে আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেছেন, কে ব্যক্ত করেছেন? আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করার ক্ষেত্রে আমরা যার কথা মনে রাখবো তিনি হচ্ছে কে? প্লেটো। তিনি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। প্লেটোর চেয়ে এরিস্টটল সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তববাদের পরিচয় দিয়েছেন। তিনি যুক্তিতর্কের মাধ্যমে আদর্শ সামাজিক ব্যবস্থার রূপায়ণের ব্রতী হন। তো এরপরে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যে তোমার রোমান দার্শনিকদের মধ্যে, তাহলে গ্রিকদের বিষয়ে আমরা জানলাম, গ্রিক দার্শনিকদের বিষয়ে আমরা জানলাম। এরপরে হচ্ছে রোমানদের মধ্যে সিসেরু। রোমানদের মধ্যে যারা অন্যতম ছিল, রোমান দার্শনিকদের মধ্যে অন্যতম হচ্ছে সিসেরু। রোমান দার্শনিকদের মধ্যে অন্যতম কে? সিসেরু। এই সিসেরু যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে দি অপিকাস অন জাস্টিস। দি অপিকাস অন জাস্টিস। দি অপিকাস, সিসেরু, হ্যাঁ, সিসেরু নাম কি বলছি? দি অপিকাস অন, আসে না কেন এটা? দে অপিকাস অন জাস্টিস। ওকে, এটা মনে রাখবা। এটা কার বই? সিসেরোর বই। তিনি এখানে আইনের বিষয়ে উল্লেখ করেছেন।
তিনি এখানে কিসের বিষয়ে উল্লেখ করেছেন? আইনের বিষয়ে উল্লেখ করেছেন। এবার রোমান দার্শনিক সিসেরোর পাশাপাশি আরও যারা সমাজ নিয়ে ভেবেছে তাদের বিষয়ে আমরা জানবো। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? যারা লাইভে আছো তোমরা একটু কমেন্টস করবা, রেসপন্স করবা, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে তোমরা আসলে বিষয়গুলো বুঝতেছো। রোমান দার্শনিক সিসেরো তিনি তার যে বইয়ের কথা বললাম, দি অপিকাস অন জাস্টিস, এটা OFFICUS অন জাস্টিস, নিশ্চয়ই তোমরা লেখাটা দেখে বুঝতেই পারতেছো যে কোন জাস্টিস লিখছি আমি। এবং এই সিসেরোর সেই লেখার মাধ্যমে একটা সমাজের আইন কানুন সম্পর্কে উল্লেখ করেছেন। শিমু সরকার বলছে জি স্যার, আচ্ছা ঠিক আছে। এবার এরপরে আমাদের যার গ্রন্থ মনে রাখতে হবে, যেহেতু আমি তোমাদেরকে পয়েন্ট আকারে বলতেছি, এর নাম মনে রাখতে হবে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবং এরপরে যে তোমার বিখ্যাত ম্যাকিয়াভেলির নাম শুনছো তোমরা, জাতি রাষ্ট্রের প্রবক্তা, জাতি রাষ্ট্রের ধারণার প্রবক্তা যিনি, সেই জাতি রাষ্ট্রের ধারণার প্রবক্তা যিনি, এই যে দেখো, জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বা তিনি হচ্ছে প্রবক্তা, তিনিও একটা বই লিখেছেন স্বপ্নদ্রষ্টার নাম কি বলছি? ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির অন্যতম একটা শ্রেষ্ঠ বই হচ্ছে দ্য প্রিন্স। কি বই? দ্য প্রিন্স। অর্থাৎ এগুলো যারা সমাজ নিয়ে ভেবেছে তাদের বিষয়ে আমরা লিখতেছি। ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য প্রিন্স। আমরা মনে রাখবো দ্য প্রিন্স। এবং মন্টেস্কুর যে টমাস মুরের যে ইউটোপিয়া, টমাস মুরের কি ইউটোপিয়া, এই টমাস মুর, স্যার টমাস মোর, টমাস মুরের ইউটোপিয়া, এগুলো সব এই যে দেখো টমাস মুরের গ্রন্থের নাম কি বলছি? ইউটোপিয়া। এটা হচ্ছে, এটার বাংলা অর্থ হচ্ছে কি? অবাস্তব বা কাল্পনিক। অবাস্তব বা কাল্পনিক। কেমন? অবাস্তব বা কাল্পনিক। আমি কি বুঝাইতে পারছি? অবাস্তব বা কাল্পনিক। তাহলে ইউটোপিয়ার অর্থ কি? অবাস্তব বা কাল্পনিক। এই জিনিসটা মনে রাখবা। এবং গিন্সবার্গ 4টি ইন্টেলেকচুয়াল টার্নের কথা বলেছে, এটাও তোমরা মনে রাখবা। গিন্সবার্গ তিনি কয়টি ইন্টেলেকচুয়াল টার্ন? রাষ্ট্রীয় দর্শন, ইতিহাসের দর্শন, জীববিবর্তনের সামাজিক জরিপ। অর্থাৎ কেন সমাজবিজ্ঞান দরকার? রাষ্ট্রীয় দর্শন দ্বারা উদ্ভূত হয়ে সমাজের দর্শনের প্রয়োজন থেকে, ইতিহাসের প্রয়োজন থেকে, যে জীববিজ্ঞানের যে বিবর্তনবাদ সেটার ব্যাখ্যার ক্ষেত্রে, সামাজিক জরিপের ক্ষেত্রে। তো এই যে ইন্টেলেকচুয়াল টার্ন, জাস্ট এইটুকু মনে রাখবে, এগুলোর ব্যাখ্যার দরকার নাই তোমাদের। জাস্ট এখানে মনে রাখবা যে গিন্সবার্গের মতে 4টি ইন্টেলেকচুয়াল টার্ন সমাজবিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এবং এখানে আর দুই একটা কথা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি, যে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ মাধ্যমে সমাজ বিকাশের সূত্রাবলী আবিষ্কার করেছেন ইতালির ভিকুর গ্রন্থের নাম হচ্ছে দ্য নিউ সায়েন্স। ভিকুর গ্রন্থের নাম কি? দ্য নিউ সায়েন্স। এখানে শুধু বইয়ের নাম মনে রাখতে হবে, বুঝছো? SIENCE, সায়েন্স। আর মন্টেস্কুর সেই বিখ্যাত গ্রন্থের নাম কি? তোমার স্পিরিট অফ লস, দ্য স্পিরিট অফ লস। ঠিক আছে? অর্থাৎ SPIRIT অফ লস, দ্য স্পিরিট অফ লস। এবং এর পাশাপাশি সমাজবিজ্ঞানের ভিত্তি যারা রচনা করেছেন, যেমন সেন্ট সাইমন এবং হচ্ছে কদ্রোসে। সেন্ট সাইমন তো তোমার অগাস্ট কোতের সহযোগী ছিলেন এবং তার সহকর্মী ছিলেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেন্ট সাইমন না হইলে কিন্তু অগাস্ট কোত সমাজবিজ্ঞানের চর্চা বা সমাজবিজ্ঞান কি করতে পারতেন না, আবিষ্কার করতে পারতেন না। সেন্ট সাইমনের সহযোগিতা ছিল, প্রত্যক্ষ সহযোগিতা ছিল। কি ছিল? প্রত্যক্ষ সহযোগিতা ছিল, যার কারণে অগাস্ট কোত সমাজবিজ্ঞানের জন্ম দিতে পেরেছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, এরপরে আলোচনায় যাব। এরপরে হচ্ছে অগাস্ট কোঁত যিনি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছেন, যিনি সমাজবিজ্ঞানের জন্ম দিয়েছেন। তো অগাস্ট কোঁতের বিষয়ে আসলে এত আহামরি তত্ত্ব যে তোমাদের মনে রাখতে হবে ওরকম না। অগাস্ট কোঁতের বিষয়ে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, ল্যান্ডস্কেপ হয় না কেন আমার মোবাইল, রোটেট হচ্ছে না। অগাস্ট কোঁতের বিষয়ে যেটা মনে রাখতে হবে, তিনি একজন ফরাসি দার্শনিক। কেমন? অগাস্ট কোঁত, তোমরা তো অলরেডি তার বিষয়ে জানো, তিনি ফরাসি। তিনি কোন দেশের? ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের। তো পরীক্ষা অনেক সময় MCQতে আসে যে অগাস্ট কোঁত কোন দেশের।
ঠিক আছে, অগাস্ট কুথ কোন দেশের? ফরাসি দার্শনিক, তিনি একজন। এবং তার গ্রন্থ হচ্ছে কি কি? গ্রন্থ হচ্ছে একটা হচ্ছে পজিটিভ ফিলোসফি, পজিটিভ ফিলোসফি, ওকে, এবং আরেকটা হচ্ছে পজিটিভ পলিটি, দুইটাই পজিটিভ, পজিটিভ পলিটি, ওকে। এবং তিনি এখানেই পজিটিভ ফিলোসফিতেই কিন্তু 1839 সালে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। 1839 সালে সোশিওলজি শব্দটি কি করেন? ব্যবহার করেন। আচ্ছা, তাহলে গ্রন্থ সম্পর্কে আমরা জানলাম, পজিটিভ ফিলোসফি, পজিটিভ পলিটি। এবং এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, যে তোমার 1839 সালে গেল এবং তিনি এই যে তোমার তার ধারণার মধ্যে হচ্ছে তিনি পজিটিভিজমের প্রবক্তা। ধারণা হচ্ছে কি? পজিটিভিজম। হ্যাঁ, ধারণার মধ্যে রয়েছে পজিটিভিজম বা দৃষ্টবাদ। কি বা? দৃষ্টবাদ। তিনি দৃষ্টবাদ বা পজিটিভিজমে বিশ্বাস করেন। তো তিনি এটার বলতে যেটা বুঝিয়েছেন, পজিটিভিজম বা দৃষ্টবাদ মানে হচ্ছে কি, যে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক স্তরকে বুঝিয়েছে। ঠিক আছে, সায়েন্টিফিক অবস্থাকে নির্দেশ করেছে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরপরে যে আলোচনা আছে। যেমন এখানে তিনি প্রথমে কে, তিনি বলতে কাকে বোঝাচ্ছি আমি? তিনি বলতে অগাস্ট কুথকে বোঝাচ্ছে। অগাস্ট কুথ তিনি প্রথমে যে বিষয়ের দিকে গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে কি, তিনি প্রথমে সোশ্যাল ফিজিক্স নামকরণ করেছিলেন, সোশিওলজিকে সোশ্যাল ফিজিক্স নামকরণ করেছিলেন। হ্যাঁ, পরে সোশ্যাল ফিজিক্স ধারণা থেকে সরে এসে তিনি পরবর্তীতে সোশিওলজি নামকরণ করেন সমাজবিজ্ঞানের। তাহলে অগাস্ট কুথের বিষয়ে আমরা যেটুকু জানলাম এটুকু আমাদের জন্য এনাফ। এবং এরপরে আমরা যাই, তিনি পজিটিভ ফিলোসফি, এটা 6 খণ্ডে বিভক্ত ছিল এবং তিনি মানুষের জ্ঞানকে 3টে স্তরে ভাগ করেছেন। কয়টি স্তরে ভাগ করেছেন? 3টে স্তরে ভাগ করেছেন, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভ। এটা আমরা যখন হচ্ছে প্রথম পত্র পড়বো তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। থিওলজিক্যাল স্টেজ কি, মেটাফিজিক্যাল স্টেজ কি এবং পজিটিভ স্টেজ কি। এখানে থিওলজিক্যাল বলতে এখানে মানুষেরা সব কিছু ধর্ম দিয়ে ব্যাখ্যা করতো। মানুষের জ্ঞান ধর্মকেন্দ্রিক ছিল। কি কেন্দ্রিক? ধর্মকেন্দ্রিক। মানুষেরা যাই ব্যাখ্যা করতো ধর্ম দিয়ে, যে এই পৃথিবীর মানে রহস্য কি? ধর্ম, মানে সৃষ্টিকর্তা। এই পৃথিবী কেন, তোমার পৃথিবীতে কেন সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, যে ধর্ম। এখানে সব কিছুতেই ধর্মকেই মূলত কি করা হয়েছে? ধর্মকে গুরুত্ব দিয়ে বা ধর্মকে মূলত প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো ধর্মটাকে প্রায়োরিটি দিয়েই যখন হচ্ছে, অর্থাৎ ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনা যে সময় মানুষের মধ্যে ছিল। দৃষ্টবাদ একটু ভালো করে বোঝান। দৃষ্টবাদ মানে হচ্ছে এখানে এমন একটা অবস্থাকে নির্দেশ করছে যেখানে সব কিছু বিজ্ঞান দিয়েই ব্যাখ্যা করা হবে, অর্থাৎ সায়েন্টিফিক স্টেজটাকে দৃষ্টবাদী স্তর বলা হচ্ছে। বুঝতে পারছো? এখানে কোনো অতি প্রাকৃতিক কোনো চিন্তাভাবনা থাকবে না, অর্থাৎ ধর্ম, তারপর হচ্ছে অন্য কোনো প্রাসঙ্গিক যুক্তি থাকবে না। এখানে যুক্তি হবে বিজ্ঞান কেন্দ্রিক। এটাকেই বলা হচ্ছে পজিটিভ বা দৃষ্টবাদী স্তর। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের কথা আছে, এটা প্রথম পত্রের মধ্যেই আছে। তো মেটাফিজিক্যাল স্টেজ বা থিওলজিক্যাল স্টেজ মানে ধর্মকেন্দ্রিক, মানুষেরা ব্যাখ্যা সব কিছু ধর্ম দিয়ে করতো। মেটাফিজিক্যাল স্টেজে এসে মানুষেরা হচ্ছে তোমার দার্শনিকদের যে চিন্তাভাবনা, কাদের? দার্শনিকদের চিন্তাভাবনা, দার্শনিকরাই মূলত মানুষদেরকে তাদের চিন্তাভাবনাগুলোকে যে তোমার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করে। তাহলে দার্শনিক স্তর কোনটা? যে দ্বিতীয় স্তর, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল। এবং পজিটিভ স্টেজ হচ্ছে কি, যে স্তরে মানুষেরা বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে, তাহলে বিজ্ঞান মানে হচ্ছে কি, যেখানে যুক্তি প্রমাণ, যুক্তি এবং প্রমাণ, এখানে যুক্তি আর প্রমাণকে বিশ্বাস করে, এখানে অন্য কিছুকে বিশ্বাস করে না। এই স্টেজটা হচ্ছে সেই স্টেজ, অর্থাৎ যেখানে বিজ্ঞান মূলত প্রমাণকে বিশ্বাস করে, এখানে অন্য কিছুকে বিশ্বাস করে না। বিজ্ঞান এখানে অন্য কিছুকে বিশ্বাস করে না। বুঝতে পারছো? তাহলে এটা এই স্তরটাকে বলা হয় কি স্তর? এই স্তরটাকে বলা হয় মূলত সায়েন্টিফিক স্টেজ বা বিজ্ঞানের স্তর। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবং এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, যে তোমার পজিটিভ স্টেজের পরে আমরা এরপরে অগাস্ট কুথের পরে হচ্ছে হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সারের যেই বই সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, সিনথেটিক ফিলোসফি নামক একটি বই তিনি লিখেছেন। এবং তিনি যেটা বলেছেন সেটাকে তিনি সমাজকে সুপার অর্গানিক বলেছেন, যা বিবর্তনের মাধ্যমে পরিণতি লাভ করে। তার কথা হচ্ছে কি, সমাজ তাহলে কার মতে? সুপার অর্গানিক,
সমাজ সমাজ সুপার অর্গানিক হচ্ছে কার মতে? সমাজ সুপার অর্গানিক, এটা বলছে অর্গানিক, এই কথাটা বলছে কে? সুপার অর্গানিক এই কথাটা বলছে হচ্ছে হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার, ওকে। তাহলে সমাজ সুপার অর্গানিক এই কথাটাকে বলছে হারবার্ট স্পেন্সার বলছে, মনে থাকবে? তাহলে সমাজ সুপার অর্গানিক বিষয়, এই বিষয়টা হারবার্ট স্পেন্সার বলছে। এবং এরপরে আমাদের আলোচনায় চলে যাবে যে বাংলাদেশের বিষয়টা নিয়ে। তো বাংলাদেশের সমাজ নিয়ে আমরা দেখলাম যে এখানে ইউরোপ আমেরিকা, হ্যাঁ, ইউরোপ আমেরিকা থেকে যেমন ধরো তোমার হারবার্ট স্পেন্সার হচ্ছে ইংল্যান্ডের একজন সমাজবিজ্ঞানী, অগাস্ট কোত হচ্ছে ফ্রান্সের একজন সমাজবিজ্ঞানী, এবং ইতিপূর্বে যে তোমার প্লেটো এরিস্টটলের কথা বললাম, তারা দুইজনই হচ্ছে গ্রিক সভ্যতার মানুষ। এবং এরপরেই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, এই বাংলাদেশে যারা সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে, ভারতীয় উপমহাদেশে যারা সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সমাজ সম্পর্কে জানতে মানুষকে সহযোগিতা করেছে, তাদের বিষয়ে আমরা এখন জানব। বিশেষ করে আমরা আগে ভারতীয় উপমহাদেশের ইতিহাস কি, যে ভারতীয় উপমহাদেশে যে সাম্রাজ্যগুলো ছিল, যে পর্যায়ক্রমিকভাবে যদি আমরা দেখি, যে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে, হ্যাঁ, ধরো মুঘল সাম্রাজ্য, যেমন ধরো মৌর্যদের পরে কারা? মৌর্যদের পরে গুপ্তরা, গুপ্তদের পরে কারা? গুপ্তদের পরে যে তোমার পালদেরকে পরাজিত, এখানে গৌড় রাজ্যও আছে, পালদেরকে পরাজিত করে কারা ক্ষমতায় আসছে? সেনদেরকে পরাজিত করেছে কারা? মুসলিমরা। মুসলিমদেরকে পরাজিত করে কারা? মুসলিমদেরকে পরাজিত করে ইংরেজরা। আবার ইংরেজদেরকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তানের একটা অংশ হিসেবে আমরা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ, পূর্ব বা বাংলাদেশ, আর পাকিস্তানের পশ্চিম অংশ বর্তমানে পাকিস্তান। তো মৌর্য যুগের একজন দার্শনিক ছিলেন, মৌর্য যুগে যিনি, যাকে কূটনৈতিক বলা হয়। কূটনৈতিক মানে বুঝো তো, যে হচ্ছে বিভিন্ন দেশের সাথে কি সম্পর্ক তৈরি করে, তাকে বলা হয় কূটনৈতিক। বিভিন্ন দেশের সাথে যিনি সম্পর্ক তৈরি করেন বা বিভিন্ন দেশের সাথে যিনি আলাপ আলোচনা করেন, তাকে বলা হয় কি? কূটনৈতিক। তো মৌর্য যুগের একজন কূটনৈতিক ছিলেন, যার নাম হচ্ছে কৌটিল্য। কি নাম? কৌটিল্য। এই কৌটিল্যের আসল নাম কি? কৌটিল্যের আসল নাম হচ্ছে চাণক্য। কি? কৌটিল্যের আসল নাম হচ্ছে চাণক্য। এই কৌটিল্য তার একটা বিখ্যাত বই লিখেছেন, বইটার নাম হচ্ছে কি? যে বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। কি শাস্ত্র? অর্থশাস্ত্র, মনে থাকবে? তাহলে কৌটিল্যের আসল নাম কি? চাণক্য। তিনি একটা বিখ্যাত বই লিখেছেন অর্থশাস্ত্র। তিনি কোন যুগের? মৌর্য যুগের। এবং মৌর্য যুগটা কোন সময়ের? আজকে থেকে প্রায় 2000 বছর আগে। 2000 বছর আগে মৌর্য যুগের কৌটিল্য ভারতকে নিয়ে, মানে ভারতীয় উপমহাদেশকে নিয়ে একটা বই লিখেছেন, যে বইয়ের নাম হচ্ছে কি? যে তোমার অর্থশাস্ত্র। সেই থেকেই ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস শুরু। তাহলে ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস কয় হাজার বছর পুরনো? ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস 2000 বছর পুরনো। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। আবার বলছি, ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস কয় হাজার বছর পুরনো? এটা হচ্ছে 2000 বছর পুরনো। এটা কার লেখার মাধ্যমে আমরা সেটা পেয়েছি? এটা কৌটিল্যের সেই বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রের মধ্যে সেটা উল্লেখ আছে। তাহলে বিখ্যাত অর্থশাস্ত্র বইয়ের মধ্যে কৌটিল্য কি লিখেছেন? যে ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, হ্যাঁ, ধর্মীয় বিষয় থেকে শুরু করে সামগ্রিক সমাজ বাস্তবতা, শাসকদের অবস্থা, সব কিছু সম্পর্কে তিনি তার এই বইয়ের মধ্যে আলোচনা করেছেন। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের? তোমরা যদি বুঝে থাকো বা আমার কথা যদি শোনা যেয়ে থাকে বা বাস্তবিক পক্ষে তোমরা যদি বুঝো, তাহলে আমাকে বলবা যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর না বুঝতে আমাকে সরাসরি প্রশ্ন করবা, ঠিক আছে? আমি চাই যে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে উত্তর দেই, কেমন? এবার যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, তাহলে কৌটিল্যকে বলা হয় ভারতীয় উপমহাদেশের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত, অর্থাৎ যাকে আমরা সামাজিক চিন্তার ক্ষেত্রে প্রথম ভারতীয়দের মধ্যে চিন্তা করতে দেখলাম। এই কারণে প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় কাকে?
যে কুটিল্যকে। মনে রাখবা, প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় কাকে? কুটিল্যকে। এর পাশাপাশি পারস্য, পারস্য বলতে কোন এলাকাকে বোঝাচ্ছে? বর্তমানে পারস্য বলতে ইরান ইরাককে বোঝানো হচ্ছে। পারস্য বলতে কোন এলাকাকে বোঝানো হচ্ছে? পারস্য বলতে ইরান ইরাককে বোঝাচ্ছে। পারস্য বলতে কোন এলাকাকে বোঝাচ্ছে? পারস্য বলতে ইরান ইরাককে বোঝাচ্ছে। পারস্য বলতে ইরান ইরাককে বোঝানো হচ্ছে। কেমন? পারস্য বলতে ইরান ইরাককে বোঝানো হচ্ছে। মনে রাখবা, পারস্য, পারস্য মানে কোন এলাকা? বর্তমান ইরান এবং ইরাক। বিশেষ করে এই এলাকাকে বোঝায়, বিশেষ করে ইরানকে বোঝায়। তো পারস্য এই এলাকায় যে একজন বিখ্যাত পণ্ডিত, নামজাদা পণ্ডিত, যার নাম হচ্ছে কি, যে তোমার আবু রায়হান আল বেরুনি, হ্যাঁ, যাকে আমরা বিখ্যাত আবু রায়হান আল বেরুনি, আল বেরুনি বলা হয়ে থাকে। তার বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে ভারত তত্ত্ব। তাহলে আমরা কার কার গ্রন্থ পাইলাম? একটা হচ্ছে তোমার কি, যে তোমার একটু আগে যার নাম লিখলাম, যে কৌটিল্য, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমরা পেলাম। কৌটিল্যের পরে আমরা যার বইয়ের কথা বলছি তিনি কে? আল বেরুনি, হ্যাঁ, সরি, অর্থশাস্ত্র, হ্যাঁ, অর্থশাস্ত্র। এরপর হচ্ছে কি আল বেরুনি, কি আল বেরুনি। এই আল বেরুনি, তার গ্রন্থের নাম কি? ভারত তত্ত্ব। কি তত্ত্ব? ভারত তত্ত্ব। দেখছো অবস্থা? আবু রায়হান আল বেরুনির গ্রন্থের নাম কি? ভারত তত্ত্ব। এরপরে আমরা আরেকটা বই সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে কি বাদশায়নের কামসূত্র। কার কামসূত্র? বাদশায়নের কামসূত্র। তাহলে বাদশায়নের যে গ্রন্থর কথা আমি বললাম সেটা হচ্ছে নাম কি? কামসূত্র। তোমরা এগুলো নোট করো, তোমরা এগুলো খাতার মধ্যে লিখো, বইগুলোর নাম মুখস্থ করতে হবে। এরপরে যে তোমার এই যে গ্রন্থটা সিয়রুল মুতাকাবিন, হ্যাঁ, সিয়রুল গুলাম হোসেন, সৈয়দ গুলাম হোসেন খানের সিয়রুল মুতাকাবিন, সৈয়দ গুলাম হোসেন খানের, সৈয়দ গুলাম হোসেন, হ্যাঁ, গুলাম হোসেন খানের বইয়ের নাম কি? সিয়রুল মুতাকাবিন, হ্যাঁ। মনে থাকবে? তাহলে সিয়রুল মুতাকাবিন এটা কার? এটা হচ্ছে যে তোমার সৈয়দ গুলাম হোসেন খানের। এরপরে তোমরা জানো যে স্যার উইলিয়াম জোনসের প্রতিষ্ঠিত প্রথম প্রতিষ্ঠান হচ্ছে 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। আরেকটা বইয়ের নাম আমরা লিখি যে তোমার উইলিয়াম উইলসন হান্টার, উইলিয়াম উইলসন হান্টার, এবং তার বইয়ের নাম কি? ইম্পেরিয়াল গ্যাজেটার, যেটাকে ভারতবর্ষের, হ্যাঁ, সমাজের ইতিহাসের কি বলা হয়? আখর বলা হয়। আখর মানে কি? মানে হচ্ছে এটা একটা মানে গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে? তো সম্পাদিত এক অনন্য গ্রন্থ ইম্পেরিয়াল গ্যাজেটার, তাই ইম্পেরিয়াল গ্যাজেটার। এবং এরপরে তোমরা নিশ্চয়ই জানো যে দীর্ঘ সময় পরে ভারতীয় উপমহাদেশের শাসন, এদেশের প্রচলিত সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটে। এবং নাজমুল করিম স্যার একটা বই লিখেন, নাজমুল করিম, নাজমুল করিম, হ্যাঁ, নাজমুল করিম স্যার বইয়ের নাম কি? নাজমুল করিম স্যারের বইয়ের নাম হচ্ছে দ্য চেঞ্জিং সোসাইটি, হ্যাঁ, দ্য চেঞ্জিং সোসাইটি, ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ। আমি আর ওইদিকে দেখাচ্ছি না, এখানে দেখো
দ্য চেঞ্জিং সোসাইটি ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এই বইটা মনে রাখতে হবে। এবং এবং এই বইটা সম্পর্কে ভালোভাবে মানে মুখস্থ রাখতে হবে যে এটা কার, দ্য চেঞ্জিং সোসাইটি ইন্ডিয়া পাকিস্তান, চেঞ্জিং সোসাইটি ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এটা হচ্ছে কার, এটা হচ্ছে নাজমুল করিম স্যারের, এটা মনে রাখবা। এবং তার আরেকটা বই আছে, সেটা হচ্ছে কি সমাজ বিজ্ঞান সমীক্ষণ, সমাজ বিজ্ঞান সমীক্ষণ, লিখে রাখো সমাজ বিজ্ঞান সমীক্ষণ, এটাও মনে রাখবা। এবং ভারতীয় উপমহাদেশে আমরা বইয়ের কথা তো অনেক বললাম, তাহলে সমাজ চিন্তার ইতিহাস 2000 বছর পুরনো হলেও সমাজ চিন্তার ইতিহাস 2000 বছর পুরনো হলেও সমাজ চিন্তার ইতিহাস কয় হাজার বছর বলছি, সমাজ চিন্তার ভারতীয় উপমহাদেশে, এগুলো আমি ভারতীয় উপমহাদেশের কথা বলতেছি আর কি। সমাজ চিন্তার ইতিহাস 2000 বছর পুরনো হলেও 2000 বছর পুরনো হলেও কোনো প্রতিষ্ঠান আসলে গড়ে ওঠে নাই। তাহলে সমাজ চিন্তার প্রথম প্রতিষ্ঠান কোনটা? সমাজ চিন্তার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে, প্রথম প্রতিষ্ঠান কোনটা? সমাজ চিন্তার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে কোনটা? যে তোমার রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, রয়্যাল এশিয়াটিক সোসাইটি, রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। এই যে প্রতিষ্ঠানটা, এটা কে প্রতিষ্ঠা করেছে? প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার উইলিয়ামস জোন্স। প্রতিষ্ঠাতা কে? স্যার উইলিয়াম জোন্স, তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা সন কত দেখো, প্রতিষ্ঠা সন হচ্ছে 1784, মনে রাখবে এটাও। তাহলে সন মানে কোন সময় প্রতিষ্ঠা করেছে? 1784 সালে। তাহলে এই যে আমি তথ্যগুলো তোমাদেরকে বলতেছি, স্যার আল বিরুনি কি মৌর্য যুগের? না, তিনি পারস্য, তিনি খুব সম্ভবত গুপ্ত যুগের। হ্যাঁ, তো আল বেরুনি হচ্ছে ভারত তত্ত্ব তিনি লিখেছেন। তো এই যে তোমাদেরকে যে প্রতিষ্ঠানের কথা বললাম, যে সমাজ চিন্তার ইতিহাস 2000 বছর পুরনো, কিন্তু সমাজ চিন্তার জন্য একটা যে প্রতিষ্ঠান দরকার, সেই প্রতিষ্ঠান কিন্তু ভারতবর্ষে গড়ে ওঠেনি ওই সময়ে। ভারতবর্ষের প্রথম প্রতিষ্ঠান গড়ে উঠেছে কোন প্রতিষ্ঠানটা? প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ভারতবর্ষের তাহলে কে প্রতিষ্ঠা করেছে? এটা কে প্রতিষ্ঠা করেছে বলো? কমেন্ট সেকশনে জানাও। তোমরা রেসপন্স করো। আচ্ছা, এই সালটা মনে রাখবা। তাহলে প্রথম ভারতবর্ষে প্রথম প্রতিষ্ঠান কোনটা? ভারতবর্ষের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে যে তোমার কি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। সালটা মনে রাখবে, সালটা পরীক্ষায় আসে যে প্রথম রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কোন প্রতিষ্ঠা হয়। এবার আসি আমরা ভারতীয় উপমহাদেশের যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ বিজ্ঞান চর্চা ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছে। প্রথমে বলি যে 1947 সাল থেকে আমরা আলোচনা শুরু করি। কেমন? 47 সাল থেকে আমরা কি শুরু করি? যে তোমার যেটা বললাম যে 1947 সাল থেকে আমরা শুরু করি। কি শুরু হয়েছে? উনিশশো 1947, কেমন? 1947 পরে তো আমরা জানি যে দেশ বিভাগ হয়েছে। তো তার ঠিক 200 বছর আগে কথা চিন্তা করো, মানে 1757 পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন, 1857 সিপাহী বিদ্রোহ, যেটাকে আমরা বলি মহাবিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ যে সময়ে হয়েছে, সেই সময়ে ঠিক একই বছরে
ভারতীয় উপমহাদেশের মধ্যে 3টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে কি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বোম্বে বিশ্ববিদ্যালয়। বুঝছো? তাহলে কি কি? কলকাতা, মাদ্রাজ এবং কি বোম্বে। এই যে 1857 সালে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1917 সালে কি শুরু হয়? তোমার সমাজ বিজ্ঞান পড়ানো শুরু হয়। তাহলে 1917 সালে কোথায় সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়? 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তোমরা এগুলো নোট করতেছো তো নাকি? কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় বা সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। এরপরে ঠিক তার কিছু বছর পরে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সমাজবিজ্ঞানের যাত্রাটা আস্তে আস্তে শুরু হয়। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1917 সালের সমাজবিজ্ঞান বিভাগ চালু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957-1958 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। এর আগে সমাজবিজ্ঞান বিভাগ ছিল না। তাহলে আমাদের এই তথ্য দুইটা মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় কত সালে। এই দুইটা তথ্যই আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, ঠিক আছে? দুইটা তথ্যই আমরা মনে রাখবো ভালো করে। তাহলে আবার বলছি যে দুইটা তথ্য আমাদের জন্য আবশ্যক, মানে মনে রাখতেই হবে। যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা সহজে উত্তর করতে পারবো না। তাহলে আবার বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় কখন? 1957-1958 শিক্ষাবর্ষে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয় কখন? 1921 সালে। 1900 কত সালে? 21 সালে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ নিশ্চয়ই। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিব, ঠিক আছে? আর যদি না বুঝো আমাকে প্রশ্ন করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর করার জন্য। এবং হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চর্চা হয়েছে, এর একটা দীর্ঘ ইতিহাস আছে। হ্যাঁ, তো দেখো তোমরা এখানে 1850-এর দশকে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলছে উপমহাদেশে। 1850 বলতে ওই যে 1857-এর কথা বললাম না, এই যে 1857-এ যে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে সেটার কথা। এরপর 1921 সালে প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এরপরে হচ্ছে কি যে তোমার যারা ভারতের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত কয়েকজন বাঙালি জাতীয়তাবাদী লেখক যেমন রাধাকমল মুখার্জি, D.L. মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার বাংলাদেশের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের মধ্যে কেউ কেউ আবার মার্ক্সবাদেও বিশ্বাসী ছিলেন এবং আরও বেশ কিছু জনের কথা বলছে। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় এবং বাংলায় আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের শিক্ষা শুরু হয়। তাহলে বাংলায় আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের শিক্ষা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয় দিয়ে? 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়ে। এবং 1921 সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে এবং 1938 সালে তোমার MA কোর্সের সাথে একটি কোর্স হিসেবে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা হওয়ার পর একটি কোর্স হিসেবে সমাজবিজ্ঞান কোর্স চালু করা হয়। 1957-58 শিক্ষাবর্ষে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে। তাহলে কোন বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞান প্রথমে পড়ানো শুরু হয়? সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয় মূলত রাষ্ট্রবিজ্ঞানের সাথে 1938 সালে। আর সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয় 1957-58 শিক্ষাবর্ষে। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে 57-58, তাহলে আমরা আবার টাইমলাইনটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে টাইমলাইনটা হচ্ছে অনেকটা এরকম যে 1857 সালে কি কলকাতা, বোম্বে, হ্যাঁ, এবং কি মাদ্রাজ, হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হয়। এরপরে 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ওকে, এরপরে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে এবং এরপরে 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়। আর 57-58 শিক্ষাবর্ষ থেকে সমাজবিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করানো শুরু হয়।
এবং নাজমুল করিম স্যারকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক। এবং এখানে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাজমুল করিম এবং অজিত কুমার সেন। হ্যাঁ, এখানে আছে যে তোমার অজিত কুমার সেন। তাহলে বাংলাদেশে অজিত কুমার সেন এবং নাজমুল করিমের অবদান অনেক বেশি সমাজবিজ্ঞানের চর্চার ক্ষেত্রে। ওকে, এরপরে হচ্ছে কি যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে প্রয়োজনীয়তা, কেন আসলে বাংলাদেশের সমাজবিজ্ঞান দরকার, এটা জানার আগে আমি তোমাদেরকে জাস্ট আগে এই যে নাজমুল করিম স্যারের বিষয়ে আরেকটু তথ্য আমাদের দরকার, যে তথ্যগুলো আমি মাত্র লিখলাম সেটা একটু দেখো। 1917, 1921, 1955, 57, 26 ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজকে কেন্দ্র করে, এটা মুখস্থ করতে হবে। কেমন? এই যে দেখো 1926 সালে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মার্ক্সবাদ কি? মার্ক্সবাদ বলতে কার্ল মার্ক্সকে যারা পছন্দ করে এবং মার্ক্সের যে আইডিওলজি, মার্ক্সের যে প্রচারিত যে থিওরিগুলো আছে, মার্ক্সের প্রচারিত যে চিন্তা ভাবনা, সেগুলোকে যারা পছন্দ করে তাদেরকে বলা হয় মার্ক্সবাদী। অর্থাৎ মার্ক্সের কথা হচ্ছে সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে, শ্রেণী সংগ্রাম আছে এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব এবং শ্রেণী সংগ্রামের কারণে সমাজের মধ্যে পরিবর্তন আসে। এগুলোকে যারা বিশ্বাস করে, যারা মনে করে যে এইগুলো সত্য, তারাই হচ্ছে মার্ক্সবাদী। ওকে, কার্ল মার্ক্সের যে থিওরিগুলো আছে সেগুলোতে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে মার্ক্সবাদী। এবং এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি তোমার ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। হ্যাঁ, এই যে দেখো ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা বুদ্ধিজীবী গোষ্ঠীর উদ্ভব হয়, যারা নিজেদেরকে শিকা গোষ্ঠী নামে পরিচিতি দেয়। মুক্ত চিন্তা ও প্রগতিশীলতার চর্চাকারী এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন। আবার বলছি, মুক্ত চিন্তা ও প্রগতিশীলতার চর্চাকারী এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন। শিক্ষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে ভূমিকা। এরা মেইনলি যেটা করতো সেটা হচ্ছে কি করতো, তারা হচ্ছে মুক্ত চিন্তা এবং প্রগতিশীলতার চর্চা করতো। মুক্ত চিন্তা কি? মুক্ত চিন্তা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি যে এখানে তারা চিন্তা, স্যার ক্লাস কি রেকর্ড হবে, পরে করতে পারবো? এই আরিফা জান্নাত ক্লাস লাইভে করতেছে না কেন? লাইভে করে ফেললেই তো ভালো, এবং এতে করে তোমার যত প্রশ্ন আছে আমাকে করতে পারবে। আর হচ্ছে লাইভে ক্লাস করে ফেললে মানে কি আসবে না তোমার ভিতরে, এই আলসেমি আসবে না, পরে লাইভ ক্লাসগুলো জমে থাকবে, তোমার করতে ভালো লাগবে না। ঠিক আছে, লাইভ ক্লাস জমায় রাখিও না, করে ফেলো। তো যেটা বললাম যে মুক্ত চিন্তা বলতে এখানে তারা বলতে, তাদের কথা হচ্ছে কি সমাজের মধ্যে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মুক্ত চিন্তার আসলে বিকল্প নাই। মুক্ত চিন্তা বলতে এখানে কোনো ধর্ম, তারপরে কোনো আইন, কোনো সংস্কার বা তোমার সমাজের কোনো নিয়ম, সামাজিক নিয়মকে তোয়াক্কা না করে সমাজের ক্ষেত্রে সব ধরনের চিন্তা ভাবনা তারা করবে এবং তারা তাদের ভাবনাগুলোকে মানুষের কাছে জানাবে। সমাজ নিয়ে তারা আসলে কি ভাবে, সমাজ নিয়ে তাদের চিন্তা ভাবনা কি। আর সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনেস্কোর প্রতিনিধি দলের প্রধান ক্লড লেভি-স্ট্রস। ক্লড লেভি-স্ট্রস ঢাকায় আসছিলেন এবং সেই সময়ে বিংশ শতাব্দীর 50-এর দশকে, এই কথাটা মনে রাখতে হবে, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অবদানের ক্ষেত্রে ইউনেস্কো এবং ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি-স্ট্রসের অবদান অনস্বীকার্য। তারা 1950-এর দশকে নৃবিজ্ঞানী ক্লদ লেভি-স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করে ঢাকায়। এবং তিনি ঢাকায় আসার পরে তিনি কি করলেন, এই যে ক্লদ লেভি-স্ট্রস ঢাকায় আসার পরে তিনি তিনি পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করেন। কোথায় ভ্রমণ করেন? পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করেন। পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করার পরে তিনি কি করলেন? পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসবেন এবং সেখানে তিনি বলেন বাংলাদেশ হলো বাংলাদেশ সমাজবিজ্ঞান এবং কি সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান চর্চার স্বর্গ সৌরভ। তাহলে বাংলাদেশ কি চর্চার স্বর্গ সৌরভ? যে তোমার নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান চর্চার স্বর্গ সৌরভ। তাহলে বাংলাদেশ নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান চর্চার স্বর্গ সৌরভ বলে উল্লেখ করেছেন কে? নৃবিজ্ঞান সমাজবিজ্ঞান চর্চার স্বর্গ সৌরভ বলে উল্লেখ করেছেন ক্লদ লেভি-স্ট্রস। ক্লদ লেভি-স্ট্রস নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান চর্চার আচ্ছা শেষ করে দিচ্ছি, এটা মনে রাখবা।
এবং এই যে সমাজবিজ্ঞানের জন্মের প্রাককালে এই যে অজিত কুমার সেন এবং নাজমুল করিম স্যারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এবং যেই সময়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় সেই সময়ে যিনি সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব নিয়েছিলেন, সেই ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে তোমার ফেরি বেসাইনি। তাহলে সমাজবিজ্ঞান যে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের যিনি অধ্যাপক ছিলেন, অধ্যাপক বলতে এখানে আমরা অধ্যাপক বলতেছি বা হচ্ছে বিভাগীয় প্রধান বলতেছি বা হচ্ছে তাকে আমরা বিভাগের চেয়ারম্যান বলতেছি, তিনি কে? চেয়ারম্যান হচ্ছে পেরি বেসাইনি। পেরি বেসাইনি, পেরি বেসাইনি, পেরি বেসাইনি হচ্ছে সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যাপক, প্রথম বিভাগীয় প্রধান, প্রথম চেয়ারম্যান। মনে থাকবে, পেরি বেসাইনিকে বলা হয় সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যাপক, প্রথম। নৃবিজ্ঞান কি বুঝি না? নৃবিজ্ঞান হচ্ছে নি মানে হচ্ছে মানুষ, নি মানে কি? মানুষ। তো বিজ্ঞান মানে নিশ্চয়ই বুঝতেছো আলোচনা, তাহলে মানুষের অতীত সম্পর্কিত আলোচনা যেই বিজ্ঞানে করা হয়, মানুষের অতীত বিষয়ক বিজ্ঞান। তাহলে নৃবিজ্ঞান মানুষের অতীত বিষয়ক বিজ্ঞান, ঠিক আছে? মানুষের অতীত বিষয়ক বিজ্ঞান, নৃবিজ্ঞান এটা। তো তাহলে পেরি বেসাইনিকে বলা হয় কি? বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রথম অধ্যাপক বা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম তিনি একজন। এবং এই যে তোমার এই তথ্যগুলো মনে রাখবা, 1970-69 যথাক্রমে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 1992 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয়, 10 এবং বরিশাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। আগে 2005 সালের আগে এটা ছিল কলেজ, জগন্নাথ কলেজ, হ্যাঁ, পরে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। এবং এরপরে দেখো বিভিন্ন জায়গায় সমাজবিজ্ঞান, যেমন কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ সমাজবিজ্ঞান আর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি মেডিসিন নামে এই সমাজবিজ্ঞান পড়ানো হয়ে থাকে। এই দুটা তথ্য মনে রাখবা, কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ সমাজবিজ্ঞান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি মেডিসিন। এবং এরপরে আমি তোমাদেরকে এটা একটু পড়তে বলবো, কেমন? সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, কেন সমাজবিজ্ঞান পাঠ পড়বো বা সমাজবিজ্ঞান কেন দরকার, এটা তোমরা স্টাডি করো, পড়তে থাকো। আজকের মতো এখানেই, তোমরা এটা একটু পড়ো, এটা পড়ে শেষ করো। আর তোমরা যদি এটা এখন নাও পড়ো, পরবর্তীতে এটা তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। আমরা নেক্সট ক্লাসে প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সাথে আরেকটা অধ্যায়ে চলে যাবো।